ও আচরণে কিন্তু পরিবর্তন দেখা যায়। তো শিক্ষার্থীরা আমরা বাজার সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা এই অধ্যায়টা শেষে কি কি জানবো সেটা আমরা আগে জেনে নিই। তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা, বাজারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। এই অধ্যায় শেষে আমরা কি করতে পারবো? বাজারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। তাহলে বাজার বিকাশের ধারা ও প্রকারভেদের বর্ণনা করতে পারবো। আবার এখানে দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। একচেটিয়া বাজার ও একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজারের মধ্যে তুলনা করতে পারবো। বাংলাদেশে বাজার ব্যবস্থার ধরন চিহ্নিত করতে পারবো। আবার দ্রব্য সামগ্রীর দাম পরিবর্তনের কারণ ও এর প্রভাব জানতে কি হবে? উৎসাহিত হব। সবশেষে হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের ধরন চার্ট অঙ্কন করে দেখাতে পারবো। তাহলে আমরা এসব কিছু এই অধ্যায়টা শেষে আমরা এই বাজার সম্পর্কে, বাজারের এই বিষয়গুলো জানতে পারবো। তো শিক্ষার্থীরা, এখানে যে আমরা যে বাজার সম্পর্কে জানবো, তো প্রথমে আমরা যে বাজারটা কি সে বাজার সম্পর্কে একটু জেনে নিই। তাহলে এখানে দেখো, গল্প আকারে বলা হয়েছে কি, সুবেদ আলী একজন চাকরিজীবী, একজন ব্যক্তি হচ্ছে চাকরিজীবী। মে মাসের, এখানে একটা বলা হয়েছে যে মে মাসের প্রথম সপ্তাহে তার সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর জন্য কোথায় গেলেন? নিউ মার্কেটে গেলেন। তাহলে সেখানে গিয়ে মাছ, তরি তরকারি, চাল, ডাল, চিনি, তেল, লবণ ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসের দাম কিন্তু যাচাই করে কিনলেন। তাহলে বিক্রেতারা নগদ টাকার বিনিময়ে কি করছে? সুবেদ আলীর কাছে পণ্য সামগ্রী বিক্রয় করলেন। আবার এখানে দেখো, শ্রাবণী অনলাইনে একটি পোশাক ক্রয়ের অর্ডার দেয়। তাহলে যথাসময়ে পোশাকটি পেয়ে দাম পরিশোধ করে। তাহলে উপরের ঘটনা দুটো, এখানে দেখো সুবেদ আলী এই বিষয় আর হচ্ছে শ্রাবণী। তাহলে উপরের এই ঘটনা দুটোতে কি হচ্ছে? একটি পণ্যকে ঘিরে ক্রেতা ও বিক্রেতার যে সংযোগ ঘটে তাকেই বলে বাজার। তাহলে ক্রেতা আর বিক্রেতার এই সংযোগকে আমরা কি বলে থাকি? বাজার বলে থাকি। তাহলে অর্থনীতিতে বাজার বলতে শুধু বেচা কেনার নির্দিষ্ট স্থানকেই বোঝায় না। তাহলে আমরা বাজার বলতে বোঝাচ্ছি কি? ক্রেতা ও বিক্রেতার সংযোগ। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে হলে কি হবে? বেচা কেনার নির্দিষ্ট স্থানকেই শুধু বোঝায় না, বরং বাজার হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে ক্রেতা বিক্রেতার মধ্যে দ্রব্য বা সেবা বেচা কেনা হয়। যেমন অনলাইনে বেচা কেনা, টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে বেচা কেনা। এ ধরনের বাজারে বিভিন্ন পণ্য বেচা কেনা বা বিশেষায়িত পণ্যের ক্রয় বিক্রয় হতে পারে। যেমন টেলিফোনের মাধ্যমে সিমেন্ট কেনা বেচা ইত্যাদি। তাহলে এই যে ক্রয় বিক্রয়, তাহলে এখানে ধরো দেখো, এ ধরনের বাজারকে, কোন ধরনের বাজারকে? এই যেমন ধরো অনলাইনে বেচা কেনা, টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে বেচা কেনা। তাহলে এ ধরনের পণ্য বেচা কেনা বা বিশেষায়িত পণ্যে ক্রয় বিক্রয় হতে পারে। যেমন এখানে দেখো, টেলিফোনের মাধ্যমে সিমেন্ট কেনা বেচা ইত্যাদি। তাহলে দ্রব্যের ধরন অনুযায়ী বাজার আবার ভিন্ন হতে পারে। যেমন হচ্ছে পাটের বাজার, চালের বাজার, শ্রমের বাজার, চায়ের বাজার, স্বর্ণের বাজার, শেয়ার বাজার ইত্যাদি। তাহলে আবার এখানে সময় মেয়াদের পরিপ্রেক্ষিতে অতি অল্প সময়ের বাজার হচ্ছে স্বল্প সময়ের বাজার, আর দীর্ঘ সময়ের বাজার এটা কি হচ্ছে? সময় মেয়াদের পরিপ্রেক্ষিতে আবার বাজারের ধরনটা হচ্ছে কি? স্বল্প সময়ের বাজার, অতি স্বল্প সময়ের বাজার, আর দীর্ঘ সময়ের বাজার। তাহলে এখানে দেখো, ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম কি হয়? নির্ধারিত হয়। তাহলে এই দ্রব্যের দামটা নির্ধারিত হয় কিভাবে? ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে। আর এই নিয়মকে দামের নিয়ম বলে। এ দামের উপর দ্রব্যের বেচা কেনা নির্ভর করে। তাহলে দাম নির্ধারিত হলে কি হবে? ক্রেতা বিক্রেতার মধ্যে ক্রেতা বিক্রেতা যে দ্রব্য বা সেবা বেচা কেনা করে, কিন্তু চাহিদা ও যোগান শক্তি দাম নির্ধারণ করে। তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা, দাম নির্ধারিত হলে কি হয়? ক্রেতা বিক্রেতা দ্রব্য বা সেবা বেচা কেনা করে। আর চাহিদা ও যোগান শক্তি হচ্ছে কি করে? দাম নির্ধারণ করে। তাহলে এখানে দেখো, একজন ব্যক্তি, ফরাসি অর্থনীতিবিদ কুর্নট বলেছেন যেটা, যে তার মতে অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের কোনো বিশেষ স্থানকে কিন্তু বোঝায়নি,
এখানে কি করেছে, বরং যে কোনো অঞ্চলের সমগ্রটিকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতার অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের দাম সহজে ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখা যায়। তাহলে এখানে উদাহরণ দিয়ে বলা যায় কি, উদাহরণ হিসেবে বলা হয়েছে যে ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন দোকানে চাল বিক্রি হচ্ছে, কিন্তু পরিবহন খরচের তারতম্যটুকু বাদ দিলে কি হচ্ছে, মোটামুটি একই দামে ক্রয় বিক্রয় হচ্ছে। এই হিসাবে এটি হচ্ছে চালের বাজার হিসেবে গণ্য করা হতে পারে। তাহলে শিক্ষার্থীরা, এবার আমরা বাজারের পরে জানবো বাজারের বিকাশ ও প্রকারভেদ। তাহলে এবার আমরা জানবো বাজারের বিকাশ, বাজারের বিকাশ ও প্রকারভেদ। তাহলে বাজারের বিকাশ ও প্রকারভেদ। তাহলে এখানে দেখো, বাজারের ধারণা যে মৌলিক বিষয়গুলো কাজ করে তা হলো কি, বাজারে যে মৌলিক বিষয় সেগুলো হচ্ছে, যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে কি, চাহিদা, যোগান, সময় এবং দাম। তাহলে কয়টা বিষয় কাজ করছে, চাহিদা, যোগান, সময়, দাম, এগুলো হচ্ছে বাজারের মধ্যে নির্ভর করে। তাহলে বাজার ব্যবস্থা একটি সময়ের বিভিন্ন মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা দর কষাকষি করে দ্রব্য ও সেবার দাম নির্ধারণ করে আর কি করে, বেচা কেনা করে। তাহলে এই ধারণার প্রেক্ষিতে সময়ের বিবর্তনের বিভিন্ন অবস্থার কারণে কি হচ্ছে, বিভিন্ন ধরনের বাজার ব্যবস্থার উৎপত্তি হয়েছে এবং বাজার ব্যবস্থা বিকাশ লাভ করেছে। এখানে দেখো, সময়ের প্রেক্ষিতে বাজারের উৎপত্তি বিভিন্ন ধরনের কিন্তু হতে পারে। কিসের প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষিতে। তাহলে সময়ের প্রেক্ষিতে বাজারের উৎপত্তি বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ধরো, অতি স্বল্পকালীন বাজার, অতি স্বল্প বাজার। তাহলে অতি স্বল্পকালীন বাজার। তাহলে অতি স্বল্পকালীন বাজারটা কি? অতি স্বল্পকালীন বাজার হচ্ছে যেখানে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে। তাহলে এখানে কি হচ্ছে, যেখানে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে, কারণ ওই অতি অল্প সময়ে উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়, ফলে চাহিদার বৃদ্ধির হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায়। তাহলে উদাহরণ হিসেবে কিন্তু এখানে বলা যায়, যেমন হচ্ছে সকালের কাঁচা বাজার। তাহলে সকালের কাঁচা বাজারটা হচ্ছে কি, অতি স্বল্পকালীন বাজার। এই ধরনের বাজারে সকালে স্বল্প সময়ের মধ্যে পণ্যের চাহিদা ও দাম বৃদ্ধি হলে এই অল্প সময় যোগানের পরিবর্তন করা যায় না। তাহলে এটাই হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। তাহলে অতি স্বল্পকালীন বাজারের পরে কি আসছে, স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার। এবার স্বল্পকালীন বাজার কোনটাকে বলা হয়, চাহিদার পরিবর্তন হলে যোগান খানিকটা ছাড়া দিতে সক্ষম। তাহলে কি হয়, চাহিদার পরিবর্তন হলে যোগান খানিকটা ছাড়া দিতে সক্ষম। এই বাজারে হার নির্দিষ্ট আয়তনের মধ্যে থেকে পরিবর্তনশীল উপকরণগুলোর পরিবর্তনের মাধ্যমে যোগান খানিকটা কি করে, পরিবর্তন আনতে পারে। তাহলে আবার এখানে দেখো, বাজারে দ্রব্যের চাহিদা কমে গেলে ফার্ম উৎপাদন কমাতেও পারে, আবার বাজারের অবস্থা খুব খারাপ হলে উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। তাহলে
এখানে কি দাঁড়াচ্ছে, সুতরাং হচ্ছে স্বল্পকালীন সময়ে দ্রব্যের চাহিদা যে কোনো পরিবর্তন যোগান কিছুটা সাড়া দিতে কি হয়, সক্ষম হয়। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো স্বল্পকালীন বাজারটা কি, চাহিদার পরিবর্তন হলে যোগান খানিকটা কি হচ্ছে, সাড়া দিতে সক্ষম হচ্ছে। তাহলে এই বাজারে হচ্ছে ভার নির্দিষ্ট আয়তনের মধ্যে থেকে পরিবর্তনশীল উপকরণগুলোর পরিবর্তনের মাধ্যমে যোগান খানিকটা কি হচ্ছে, পরিবর্তন আনতে পারে। তাহলে এখানে এই উপকরণগুলো পরিবর্তনের মাধ্যমে যোগান খানিকটা পরিবর্তন আনতে পারে। আবার বাজারে দ্রব্যের চাহিদা কমে গেলে ফার্ম উৎপাদন কমাতেও পারে, আবার বাজার অবস্থা খুব খারাপ হলে উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। তাহলে এখানে স্বল্পকালীন সময়ে দ্রব্যের চাহিদা কি হচ্ছে, যে কোনো পরিবর্তনে যোগান কিছুটা সাড়া দিতে সক্ষম হচ্ছে। তাহলে অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজারের পরে আসছে কি, দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজার, দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজার কোনটাকে বলা হয়েছে, আমরা দীর্ঘকালীন বাজার কোনটাকে বুঝি। এখানে দেখো চাহিদার যে কোনো পরিবর্তনের সাথে যোগানের কি হচ্ছে, যে কোনো পরিবর্তন সম্ভব। তাহলে দীর্ঘকালীন বাজারে কি হচ্ছে, চাহিদার যে কোনো পরিবর্তনের সাথে যোগানের যে কোনো পরিবর্তন কিন্তু সম্ভব। এক্ষেত্রে কোনো উৎপাদক প্রতিষ্ঠান তার উৎপাদনের কি হচ্ছে, আয়তন এবং উপকরণের সম্পূর্ণ পরিবর্তন সাধন করতে পারে। তাহলে এখানে কি হচ্ছে, এক্ষেত্রে কোনো উৎপাদক প্রতিষ্ঠান তার উৎপাদনের আয়তন এবং উপকরণের সম্পূর্ণ পরিবর্তন সাধন করতে পারে। তাহলে চাহিদা বৃদ্ধি বহুদিন ধরে চলতে থাকলে উৎপাদন প্রতিষ্ঠান কি হচ্ছে, নতুন নতুন যন্ত্রপাতি বসিয়ে এবং অন্যান্য উপকরণের ব্যবহার পরিবর্তন করে উৎপাদন এবং যোগানের সাথে সমন্বয় করে ভারসাম্য রক্ষার চেষ্টা করে। তাহলে এটাই হচ্ছে দীর্ঘকালীন বাজার। তো দীর্ঘকালীন, এখানেও দেখো শিক্ষার্থীরা, দীর্ঘকালীন বাজার হচ্ছে চাহিদার যে কোনো পরিবর্তনের সাথে যোগানের কিন্তু যে কোনো পরিবর্তন হতে পারে, এটা পরিবর্তন সম্ভব। এক্ষেত্রে আর একটা কি হচ্ছে, কোনো উৎপাদক প্রতিষ্ঠান তার উৎপাদনের আয়তন এবং উপকরণ কি হচ্ছে, সম্পূর্ণ পরিবর্তন সাধন করতে পারে। তাহলে চাহিদা বৃদ্ধি বহুদিন ধরে চলতে থাকলে কি হবে, উৎপাদন প্রতিষ্ঠান নতুন নতুন যন্ত্রপাতি বসিয়ে এবং অন্যান্য উপকরণের ব্যবহার পরিবর্তন করে উৎপাদন এবং যোগানের সাথে সমন্বয় করে ভারসাম্য রক্ষার চেষ্টা করতে পারে। তাহলে এই যে সময়ের প্রেক্ষিতে বাজারের উৎপত্তি কি হয়, বিভিন্ন ধরনের হতে পারে। সেটা কি, অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজারটা হচ্ছে কি, যে কোনো নির্দিষ্ট সময় বাজারে দ্রব্যের যোগান কিন্তু স্থির থাকে, কিন্তু স্বল্পকালীন বাজার হচ্ছে চাহিদার পরিবর্তন হলে যোগান খানিকটা কিন্তু সাড়া দিতে সক্ষম। কিন্তু দীর্ঘকালীন বাজারের ক্ষেত্রে কি হয়, চাহিদার যে কোনো পরিবর্তনের সাথে যোগানের যে কোনো পরিবর্তন কিন্তু সম্ভব। আবার দেখো শিক্ষার্থীরা, অঞ্চলভেদে বাজারকে অঞ্চলভেদে বাজার আবার কি হচ্ছে, অঞ্চলভেদে বাজার কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে অঞ্চলভেদে বাজারকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, অঞ্চলভেদে বাজারকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি, স্থানীয় বাজার। প্রথমে হচ্ছে স্থানীয় বাজার। স্থানীয় বাজার কোনটা, স্থানীয় বাজার কাকে বলে, তাহলে যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতার একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। তাহলে এই যে স্থানীয় বাজার, এবার আসি স্থানীয় বাজার। তাহলে
এই অঞ্চলভেদে বাজারকে আবার কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি? একটা হচ্ছে স্থানীয় বাজার। স্থানীয় বাজার হচ্ছে যে দ্রব্যে ক্রেতা ও বিক্রেতা একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, সে দ্রব্যের বাজারকে স্থানীয় বাজার বলে। সেটা কি হতে পারে? যেমন ধরো হচ্ছে মাংসের বাজার, এটা হচ্ছে স্থানীয় বাজার। তো শিক্ষার্থীরা, আমরা অঞ্চলভেদে বাজারকে কয় ভাগে ভাগ করেছি? কয় ভাগে পেয়েছি? 3 ভাগে। সেটা হচ্ছে একটা স্থানীয় বাজার, জাতীয় বাজার, এরপরে জাতীয় বাজার। জাতীয় বাজার কোনটা? যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটা নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, সে দ্রব্যের বাজারকে বলে কি? জাতীয় বাজার। যেমন এটা কোন ধরনের? মোটা চালের বাজার হচ্ছে জাতীয় বাজারের মধ্যে। তারপরে আছে কি জাতীয় বাজারের পর? তাহলে স্থানীয় বাজার, জাতীয় বাজার, এরপরে হচ্ছে আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজার, তাহলে আন্তর্জাতিক বাজারে দেখো শিক্ষার্থীরা, যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা দেশের ভূখণ্ডের বাইরে বিস্তৃত তাকে বলে আন্তর্জাতিক বাজার। যেমন হচ্ছে তৈরি পোশাক। তাহলে এখানে দেখো স্থানীয় বাজার হচ্ছে যে স্থানের মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে স্থানীয় বাজার। জাতীয় বাজার হচ্ছে কি? নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে জাতীয়। আর আন্তর্জাতিক হচ্ছে দেশের ক্রেতা বিক্রেতা হচ্ছে দেশের ভূখণ্ডের বাইরে বিস্তৃত, সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। তো শিক্ষার্থীরা, আজকের এই অর্থনীতি ক্লাসে যে পঞ্চম অধ্যায়ে যে বাজার নিয়ে আলোচনা করলাম, বাজারের বিকাশ ও প্রকারভেদ, তারপরে সময় প্রেক্ষিতে বাজার, অঞ্চলভেদে বাজার, সময় প্রেক্ষিতে বাজার পেলাম অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার। আর অঞ্চলভেদে বাজার পেলাম তিন ধরনের, সেটা কি? স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। তো আশা করছি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই যে তোমাদের যে বাজারের এই পর্যন্ত বাজারের বিকাশ ও প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, সেখানে তোমাদের দেখো